আমার মনে হয় মাঝে মাঝে আমার এই লেখালেখি ছেড়ে ব্যোমকেশের সঙ্গে তার তদন্তের কাজে ব্যস্ত হয়ে পড়াই ঢের ভালো। আমার লেখার বেশিরভাগ কাজ এখন ব্যোমকেশের বিভিন্ন পুরাতন কেসের সমাধানের কথাই হয়। আর প্রকাশকেরা এতটাই চাপ দেয় যে ব্যোমকেশের কেস সলভের গল্প ছাড়া তারা আর কোনো গল্পই প্রকাশ করতে বিশেষ ইচ্ছুক নন। মাঝে মধ্যে এই জন্যে আমার বেশ যে রাগ ধরে না এমনটা নয়, কিন্তু পাঠকগণ যা পছন্দ করে প্রকাশক এবং লেখকদের কর্তব্য সেগুলোই তাদের মুখে গুজে দেওয়া। এখন পাঠক মহলে ব্যোমকেশের কেসের চর্চা হলে আমার পকেট ও পাবলিশারদের পকেটেও পয়সা আসবে ভালোই, কিন্তু আমার মৌলিক অন্যান্য গল্প কি আমি তবে কাউকেই শোনাতে পারবো না? কে জানে আমার সেই সুযোগটা আর হয়ে উঠবে কিনা কোনোদিন। তবে ব্যোমকেশের সঙ্গে না থাকলে হয়তো আমার বাংলা সাহিত্যের অগ্রগতির ক্ষেত্রে বেশ ঝক্কি পোহাতে হতো। অনেকে হয়তো পছন্দ করেন না আমি শুধু ইদানিং ব্যোমকেশের কেস সলভের গল্পই লিখি, কিন্তু কি আর করব বলুন, দিন শেষে আমাকেও তো পেট ভরিয়েই ঘুমাতে হয়। আর লোকে যদি আদৌ পছন্দ না করতো তাহলে কেন আমি এত প্রকাশকের পীড়াপিড়িতে পড়ে লেখা বের করতাম বলুন? ব্যোমকেশকে এসব আপনারা ভুলেও বলতে যাবেন না, তাহলে সে ভয়ানক রেগে গিয়ে আমার উপর চেপে বসতে পারে। না না না, এমন মানুষ সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী নয়। চাকর পুটিরাম এখন আমাদের খাবার দাবারের যোগান দিচ্ছে, আর বাকিটা আমরা দুজনে মিলে চালিয়েই নিচ্ছি। আমি মাঝে মধ্যে ব্যোমকেশকে টিটকিরি মেরে বলি, হে বন্ধুবর, এবার একটা বিয়ে শাদী করেই ফেলো, কতদিন আর পুটিরামের হাতে খাবে বলো? একজন বউঠান এলে বেশ ভালো হতো। ব্যোমকেশ চায়ের পেয়ালা টেবিলে নামিয়ে রেখে বলল, আমার সঙ্গে মশকরা করা হচ্ছে বুঝি? তুমি কিন্তু এইভাবে আমাকে হ্যাটা করতে পারো না। আরে না না, এভাবে ভেবো না। আর কতদিন অবিবাহিতের পইতে পড়ে ঘুরে বেড়াবে শুনি? এমন বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এবার বয়স হয়ে যাবে মস্তিষ্কের আর শরীরে, তখন কিন্তু বুড়ো বয়সে ভীমরতি সহ্য করতে কোনো মেয়ে রাজি হবে না। আমাকে যে বলছো, তুমি নিজেই কেন বিয়ে করো না বলো তো? আমার দ্বারাও সব বিয়ে টিয়ে হবে না। আমি সেসব থেকে কয়েক মাইল দূরে অবস্থান করি হে ব্যোমকেশ বক্সী। আমিও তবে সেই দিকেই এগোবো বলে স্থির করেছি। আর নিজের বুদ্ধির তীক্ষ্ণতা যদি বিয়ের পর উবে যায় তখন কি হবে? তবে তোমার বইয়ের কাটটি যেমন কমবে, তেমন কিন্তু আমার সত্য অনুসন্ধানের বিষয়ও বিঘ্ন করবে। এখন তুমি বলো, তুমি দুটো চাও কি না? আমি তীব্র প্রতিবাদের স্বরে বলে উঠলাম, এইভাবে বুদ্ধি কখনো উবে যায় নাকি? আরে কর্পূর আর বুদ্ধির মধ্যে অনেক যোজন তফাৎ আছে বন্ধু। তুমি খামোখা সব বলে আমাকে কিন্তু কোনোভাবেই দিকভ্রষ্ট করতে পারবে না। যাই হোক, এভাবেই আমার আর ব্যোমকেশের মধ্যে কথোপকথন চলতে চলতে হঠাৎ দরজার বাইরে পদশব্দ পেলাম। কেউ যেন বেশ জোরে জোরে হেঁটে আসছেন আমাদের ঘরের সামনে। ব্যোমকেশ আমাকে ইঙ্গিতে চুপ করতে বলে বলল, মনে হয় কেউ আসছে অজিত। অল্প বয়স্ক কোনো ব্যক্তি, খুব জরুরি দরকার নয়, তাই আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছেন। 3 তলার বাসায় আমরা থাকি, অর্থাৎ আমাদের কাছেই তিনি এসে পৌঁছবেন। দরজা খোলো বন্ধুবর। আর আমি জানলা খুলে আগাম কোনো আভাস পাওয়ার চেষ্টা করি। আমি চুপচাপ বসে শুধু মিহি মিহি কিছু পদশব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। যাই, আমার বুদ্ধিমান সত্যান্বেষী বন্ধু যখন বলেছে তখন তার প্রতিটা বাক্য নিশ্চয়ই সত্যিই হবে। আমি দরজা খুলে দেখলাম একটি বছর 22-এর যুবক দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তার মুখে একটা কোমল স্বভাবের ছাপ বিদ্যমান, আর বেশভূষা দেখে বোধ হয় কোনো উচ্চ বংশের ছেলেই হবে। একটি সুন্দর আতরের গন্ধ বেরোচ্ছে তার গা দিয়ে। ব্যোমকেশ বক্সীর অনুমানের ক্ষমতা আর অবজারভেশনের শক্তি অকল্পনীয় ও অবিশ্বাস্য। ছেলেটি আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ব্যোমকেশবাবু আছেন?
আমিও পাল্টা একটা হাসি হেসে বললাম, আগে হ্যাঁ, আসুন আসুন, উনি ভিতরেই আছেন। ছেলেটি ভিতরে ঢুকতেই ব্যোমকেশ তাকে সাদরে সম্ভাষণ করে বলল, আসুন আসুন, এখানে বসুন বলে চেয়ার এগিয়ে দিল। ছেলেটির মুখ দেখে মনে হলো সে একটু লজ্জা বোধ করছে। ব্যাপারটাকে সহজ করার জন্যে ব্যোমকেশ বলল, লজ্জা পাবেন না, আপনি বসুন। চেয়ারে বসে সে আমাদের দিকে তাকিয়ে সহাস্যে বলল, নমস্কার ব্যোমকেশ বাবু, আমার নাম সৈকত চৌধুরী। আমার বাবা আপনার কথা জানতে পেরে আমাকে এখানে পাঠিয়েছেন। আমার কথা জানতে পেরে মানে? কি জানতে পেরে একটু খোলসা করে বলুন। ছেলেটি একটু লজ্জাবোধ করে বলল, আপনি না আমায় ওভাবে বলবেন না, আমাকে আপনি তুমি বলেই ডাকতে পারেন। তা বেশ বেশ, এখন কি ব্যাপারে তোমার পিতা তোমায় এখানে পাঠিয়েছেন সেটা বলো। হ্যাঁ বলছি, আমার বাবা শ্রী সুশীল চৌধুরী আপনার সম্বন্ধে জানতে পেরেছেন তার কোনো এক বন্ধুর মারফত। কোন বন্ধুর মারফত সে নাম আমি বলতে পারবো না, মাফ করবেন, কিন্তু আপনার গুণের কদর তিনি করতে জানেন। তাই একটা কাজের জন্যে কলকাতায় আমায় আসতে হয়েছিল যখন, উনি একেবারে আমায় আপনার সঙ্গে কথা বলে আপনাকে অতিথি রূপে নিয়ে যেতে ইচ্ছুক। আপনি দয়া করে না করবেন না। ছেলেটির কথাবার্তা অসংলগ্ন ধরনের, সেটা টের পেলাম। কিভাবে কোন কথা থেকে কোন কথায় যেতে হয় সেসবের বিশেষ ধারণা নেই তার। ব্যোমকেশ তাই আবার তাকে জিজ্ঞেস করলো, তোমার বাবা নিশ্চয়ই কোনো বিশেষ কারণেই আমার তলব করেছেন, আমি সেটাই জানতে চাইছি। কেন তিনি আমাকে তার অতিথি রূপে পেতে চান? আসলে গত কয়েকদিন ধরে আমাদের পরিবারে এক ঘোর বিপদ চলছে ব্যোমকেশবাবু। আমার বাবা একজন সজ্জন ব্যক্তি, তার কোনো দিকে কোনো বদনাম নেই, এবং ব্যবসায়িক ক্ষেত্রে তার অসীম দক্ষতার ফলে অনেকেই বাবার দিকে কড়া নজরে দৃষ্টিপাত করে বটে। তবে কেউই বাবার সমকক্ষ হতে না পেরে সে আশা ছেড়ে দিয়েছে। ব্যোমকেশ এবার বলে উঠল, ও হ্যাঁ 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 হ্যাঁ, এবার মনে পড়েছে আমার। সৈকত চৌধুরীর নামটা চেনা চেনা লাগছিল। তোমার বাবারই তো ওই হিরে জহরতের ব্যবসা আছে, তাই না? ছেলেটি একগাল হেসে বলল, আগে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমার বাবার ওই ব্যবসা আছে। আর সেটা আমার বাবার বললে ভুল হবে, কারণ আমার পূর্বপুরুষ থেকেই ওই ব্যবসা চালিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই বিষয়ে আমি ঠিক অবগত ছিলাম না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের বর্তমানে একটু ব্যবসায়িক খরা চলছে ব্যোমকেশবাবু। আসলে আমাদের বাড়ি থেকে একটি মহা মূল্যবান বস্তু চুরি গেছে, সেটা হলো একটি নীল হিরে। নীল হিরে? আমার সেই জিনিস দেখার সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি। আগে আমাদের অনেক হিরে জহরতের কারবার থাকলেও ওই নীল রঙের হিরেখানা ব্যবসার সমস্ত কিছুর চেয়ে ছিল অনেক ঊর্ধ্বে। আমি নিজে আজ অবধি খুব একটা দেখেছি বলে মনে পড়ে না, কিন্তু বিশ্বাস করুন, ওর ওই অবিশ্বাস্য উজ্জ্বল দেখলে মাথা ঘুরে যাবে যে কোনো মানুষের। ওই হিরেখানা যেহেতু আমাদের পরিবারের পবিত্র হিরে, তাই ওটাকে নামকরণ করা আছে নীলমণি বলে। নীলমণি? আচ্ছা, বুঝলাম। তো এই নীলমণির বিষয়ে একটু বিস্তারিত বলো দেখি। বিস্তারিত আমি নিজেও ঠিক জানি না ব্যোমকেশবাবু, কিন্তু আমাদের পরিবারের, আমাদের ব্যবসার জন্য এই নীলমণির গুরুত্ব অপরিসীম। এই হিরেখানা খুইয়ে ফেললে আমাদের পারিবারিক দুরবস্থা নামতে খুব একটা দেরি হবে না, তাই এই হিরে যে কোনো প্রকারে আপনাকে খুঁজে বের করতেই হবে। ব্যোমকেশ হালকা হেসে বলল, দেখো ভাইয়া, তোমায় ভাই বলেই বলছি, তুমি কিছু মনে করো না কেমন? আমি বুঝতে পারছি তোমাদের অবস্থার কথাটা, কিন্তু এখন এই নীল হিরে আদেও ওই বাড়ির মধ্যে আছে নাকি কারোর মাধ্যমে বাইরে চলে গেছে সে সম্পর্কে আমি কিছুই জানি না। সেক্ষেত্রে আমি কিভাবে? তাহলে আপনাকে বলি শুনুন, হিরে চুরির পর থেকে সেই দিন বাড়িতে উপস্থিত কোনো ব্যক্তি বাড়ির বাইরে যায়নি। আর আমার বাবা নিজে প্রত্যেক দিন হীরের দেখাশোনা করেন সকালবেলায়, আর সারাদিন যদিও তার হিরে দেখা হয় না। সারাদিনে আর দেখা হয় না বলতে? সেটা কি কোনো গুপ্ত কোঠরে লুকিয়ে রাখা আছে? হ্যাঁ, খানিকটা সেরকমই বলতে পারেন। আমাদের বাড়ির নীলমাধবের মূর্তির মাথার গহ্বরে সেটিকে একেবারে গুছিয়ে লুকিয়ে রাখা আছে। নীলমাধবের মূর্তিটি খুব একটা বড় নয়, তবে তার মধ্যে অমন একটি দামি, টাকা দিয়ে যার মূল্য পরিমাপ করা যায় না এমন হিরে লুকিয়ে রাখা আছে, ভাবলে হয়তো আপনারও হাসি পাবে।
বাড়ির মন্দির কক্ষে উপস্থিত নীলমাধবের মাথার মধ্যে এমনভাবে রাখা হয়েছে নীলমণি যাতে কেউ কোনোভাবে সেটার অবস্থান বুঝতে না পারে। আর নীলমাধব উচ্চতায় খুব একটা বেশি না হলেও ওজনে কিন্তু অনেক, তাই কারো পক্ষে আস্ত নীলমাধবকে তুলে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। আমরা নিজেরাও জানতাম না নীলমাধবের ঠিক কোথায় রয়েছে সেই মহামূল্যবান হিরে। গত পরশু সকালে বাবা প্রত্যেক দিনের মতন যখন মূর্তি পর্যবেক্ষণ করছিলেন, ঠিক তখনই তিনি বুঝতে পারলেন এই হিরে চুরি হয়ে গেছে। তখনই তিনি চিৎকার চেঁচামেচি করে আমাদের সবাইকে ডাক দিলেন, কিন্তু বাবা ছাড়া আর কেউ জানতো না ওই হিরে নীলমাধবের ঠিক কোথায় রাখা আছে। আর সারাদিন ওই দরজা বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, শুধুমাত্র ঠাকুরমা মাঝে মাঝে যখন যান তখন ওটা খুলে দেওয়া হয়। সেক্ষেত্রেও বাবার থেকে চাবি নিয়ে তারপরেই দরজা খোলা হয়, এবং বাবা নিজে উপস্থিত থেকে দরজা খুলে দেন আর বন্ধও নিজেই করেন। এখন আমরা এহেন কঠিন পরিস্থিতিতে উপনীত হয়েছি ব্যোমকেশবাবু যে আমাদের পরিবারের সবচেয়ে শুভ জিনিসটি হারিয়ে হয়তো সর্বশান্ত হতে পারি। তাই আপনার একান্ত সাহায্য প্রার্থী আমরা পরিবারের সকলেই। বলে ছেলেটি থামল। এক নাগারে কথা বলে হয়তো ওর জিভের আগায় থুতু উঠে এসেছে, তাই মুখ টিপে আমাকে জলের ইশারা করলো। আমি এগিয়ে দিলাম এক গ্লাস জল ওর দিকে। ব্যোমকেশ বলল, আচ্ছা, কেউ যদি নাই জানতো যে ওই হিরে আদতে কোথায় রাখা আছে, তাহলে তুমি জানলে কি করে ওটা মাথায় রাখা আছে? বাবা এমন পরিস্থিতিতে হতবুদ্ধি হয়ে চিৎকার করে আমাদের সকলকে ডাকলেন। আমরা সবাই একত্রিত হলে বাবাই নিজে মুখে তখন আমাদের সবটা খুলে বললেন। তিনি কোথায় কিভাবে রেখেছিলেন সবটা। আচ্ছা, বুঝলাম। তো তোমাদের বাড়ি কোথায় সৈকত? আমাদের বাড়ি রায়দিঘি অঞ্চলে। আমাদের এখানে এত ব্যবসায়িক যেসব কাজকর্ম হয় তার সবটাই লোক মারফত পরিচালনা করা হয় রায়দিঘি থেকে। মাঝে মধ্যে আমাদের কাউকে না কাউকে কলকাতা এসে সমস্ত শাখার খোঁজ খবর হিসেবপত্র নিয়ে যেতে হয়। তবে সকলেই এত পুরনো লোক যে কারোর কোনো রকম বেআইনি কাজ করবার কথা নয়। তবুও বলতে পারেন মাঝে মধ্যে আমরা এখানে এসে ওই কর্তব্যের খাতিরে এইটুকু করে থাকি। তোমার বাবাও আসেন নাকি মাঝে মধ্যে খোঁজ খবর নিতে? সৈকত হালকা হেসে বলল, না না, বাবাকে ঠাকুরদার মৃত্যুর পর থেকে একদিনের জন্য ওই বাড়ি থেকে নাড়ানো যায়নি। কারণ বাবার বিশ্বাস, একবার সেই মূর্তি থেকে হিরে যদি চুরি হয়ে যায় তাহলে ব্যবসা লাটে তো উঠবেই, আর সেই সঙ্গে আমরা সর্বশান্ত হয়ে যাব। তাই বাবা ঠাকুরদার মৃত্যুর পর থেকে কোনো দিন ওই বাড়ি থেকে একটুও নড়েননি। ব্যোমকেশ মনে মনে কিছু একটা চিন্তা করলো, তারপর বলল, বুঝলাম। তোমার বাবা এই বিষয়ে যথেষ্ট চিন্তাশীল ছিলেন। তাহলে হিরে চুরি যাওয়ার পর থেকে নিশ্চয়ই তার জীবন একেবারে উষ্ঠাগত হয়ে পড়েছে। ছেলেটি মাথা নিচু করে রইল, কোনো উত্তর দিল না। আমরা বুঝলাম তার মনের অভ্যন্তরের কথাখানি। এই প্রশ্নের উত্তরে সে কি জবাব দেবে হয়তো সে নিজেই জানে না। এত বছর ধরে নিজের কোলে আগলে রাখা জিনিস যদি বেহাত হয়ে যায় তাহলে তার জন্যে দুঃখ শব্দটাও হয়তো ছোট হয়ে যায়। আমার কোনো কিছুতেই অসুবিধে নেই। আপনার যবে সুবিধে হয় তবেই যাত্রা করা যেতে পারে। আপনি শুধু আমার সময় নিয়ে জানিয়ে দিন। আমি নিকটবর্তী একটি হোটেলে রয়েছি। আপনি একটি নির্দিষ্ট সময় বলে দিলে আমি তখনই আপনার এখানে এসে হাজির হব। ব্যোমকেশ একটু চিন্তা করে জানালো, আগামীকাল সকাল 8টা নাগাদ এখান থেকে বেরোলে আশা করি খুব একটা সময় লাগবে না রায়দিঘি পৌঁছতে। সৈকত ব্যোমকেশের প্রস্তাবে বেশ খুশি হলো। ব্যোমকেশও সম্ভবত বেশ প্রসন্ন বোধ করেছে ছেলেটির স্বভাব চরিত্র দেখে। ছেলেটির মাথায় বেশ বুদ্ধি না থাকলেও মানুষ হিসেবে ছেলেটিকে আমার বেশ ভালো মনে হলো। তবে এখন থেকেই কাউকে বিচার বিশ্লেষণ করাটা যথেষ্ট বোকামির লক্ষণ বটে। কারণ যাকে যত বেশি সাধু ঠাহর হয় তাকেই সবশেষে চূড়ান্ত শয়তানের আস্তা কুর রূপে চিহ্নিত করা যায়। সৈকত বাড়ি থেকে বেরোলে আমরা জানলা দিয়ে দেখলাম সে একটি সাদা রঙের দামি ক্যাডিলাক গাড়িতে চড়ল। তারপর হুশ করে বেরিয়ে গেল সেটি নিয়ে। বড়লোকদের বড়সড় ব্যাপার আমি ব্যোমকেশের সঙ্গ না পেলে
প্রত্যক্ষ করতে পারতাম না মোটেই। ওর কল্যাণে এখন নানান দিগ্গজ ব্যক্তিদের সঙ্গে আমার দৈনন্দিন দেখাশোনা হচ্ছে। আমি ব্যোমকেশকে বললাম, তুমি কি বুঝছো ভায়া? এই ছেলেটির বাড়ি থেকে যে হিরে চুরি হয়েছে সেই কেসের তুমি কোনো হিল্লে করতে পারবে? ব্যোমকেশ একটা সিগারেট ধরালো, তারপর সেটিতে একটা টান দিয়ে বলল, এখানে বসে বসে রায়দিঘি সমস্ত কথা বলে দিতে পারলে আমি তো কোনো তন্ত্রমন্ত্রে দীক্ষিত তান্ত্রিক হতাম বন্ধুবর, কিন্তু ভাগ্যক্রমে সেই ক্ষমতা আমার নেই। তাই সেই ক্ষমতা বলে আমার এই উপায়টিও জানা নেই যে কিভাবে এত দূর থেকে ওই দিকের সমস্ত তথ্য জানা যায়, বুঝলে? আমি হালকা ঢোক দিলে বললাম, এই না মানে আমি সেরকম কিছু বলিনি, তবে ব্যাপারখানা যে খুব একটা ঘরোয়া এমনটাও তো নয়, তোমায় বড্ড বেশি ধকল পোহাতে হবে বই কি। সৈকত বলল চুরির দিন যারা যারা বাড়িতে উপস্থিত ছিল এখনো অবধি তারা সকলেই বাড়িতে উপস্থিত রয়েছে। তাহলে বাড়ি থেকে আশা করি বাইরে সেই হিরে যাবে না, আর যদিও বা সেই হিরে বাড়ির বাইরে চলে গিয়ে থাকে, চোর তো নিশ্চয়ই বাড়িতেই রয়েছে। আমার মনে হয় তাকে খুঁজে বের করা আমার পক্ষে খুব একটা কষ্টসাধ্য হবে না। আচ্ছা, ওই হিরের হদিশ তো অন্য কেউ জানতেও পারে? জানতেই পারেন, এবং তিনি চুরিও করতে পারেন কিংবা অন্য কাউকে দিয়ে চুরিও করাতে পারেন। এখন সৈকতের বর্ণনা অনুযায়ী নীলমাধবের নীলমণির ভৌগোলিক অবস্থান নির্ণয় করা নির্ঘাত বোকামি। ছেলেটা সাদাসিধে এবং বড্ড বেশি ইমোশনাল প্রকৃতির। ওর কথাবার্তায় এখনো যথেষ্ট ভাবনা চিন্তার প্রসারের কমতি আছে, তাই ওর কথায় একেবারে বিশেষ প্রাধান্য দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে। আগে সেখানে নিজেরা ভালো করে পর্যবেক্ষণ করে দেখি, তারপর না হয় এই নিয়ে আলোচনা করা যাবে। কি বলে অজিত? যথাজ্ঞা সত্যান্বেষী। যেমন কথা তেমনি কাজ। আমাদের একেবারে দেওয়া সময়ের আগেই এসে হাজির হলো সৈকত ও তার ক্যারিলাক গাড়িখানি। এই গাড়িটার সৌন্দর্য দেখে চোখ একেবারে ঝলসে যেতে বাধ্য যে কারণ। ব্যোমকেশ আর আমি গিয়ে বসলাম পিছনের সিটে। সৈকত আমাদের বলে দিয়েছিল যাতে ড্রাইভারের সামনে আমরা হিরে চুরির ব্যাপারে কিছু না বলি, কারণ এদের কাউকে অন্দরমহলের হিরে চুরির ব্যাপারে কিছু জানানো যাবে না। একবার তারা জেনে গেলে বড্ড বিপদ হতে পারে। যেমন অনেক বাইরের লোকেরাও জেনে যেতে পারেন যে ওদের অমন মূল্যবান দামি নীল হিরে অর্থাৎ নীলমণি খোয়া গেছে। সেক্ষেত্রে ব্যবসায়িক চাপ বাড়ার আগেই বিভিন্ন দিক থেকে ছুরির ফলার মতন চাপের বাড়ি ধারা বর্ষিত হতে থাকবে। যেতে যেতে দীর্ঘ পথে ব্যোমকেশ আর আমি একটু গড়িয়ে নিলাম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম বটে, তবে কখন চোখ লেগে এসেছে বুঝিনি। মাঝে মধ্যে ঘাড়ে একটা করে হ্যাঁচকা টান খেয়ে জেগে উঠে, আবার ফের একটু ঘুমিয়ে পড়ি। জানালা দিয়ে ফুরফুর মৃদুমন্দ হালকা বাতাসের সহযোগে বেশ ভালোই আরাম হচ্ছিল। তার মধ্যে সৈকত ছেলেটির এই দামি গাড়িতে বসে যাত্রা করার মধ্যে একটা ভিন্ন ধরনের মজা রয়েছে বটে। ব্যোমকেশ আমাকে ডাক দিল, আরে অজিত, তোমার চশমাটা ঠিক করে নাও, ডান প্রান্ত থেকে খুলে পড়ে গেছে। আমি ব্যোমকেশের কথা শুনে হঠাৎ করে ঘুমের ভেতর থেকে হুঁশ ফিরে পেলাম। বুঝতে পারলাম আমার চশমা একেবারে খুলে এসেছে সত্যি সত্যি। সেটাকে ঠিক করে নিয়ে হেসে উঠে বললাম, এই একটু চোখ লেগে এসেছিল আর কি, তুমিও তো একটু জিরিয়ে নিলে বলো। বলতে বলতেই হঠাৎ করে গাড়িটা জোরে ডান দিকে একটা বড় মাঠের মধ্যে নেমে গেল। ড্রাইভার এত জোরে গাড়িটাকে ঘুরিয়েছে যে আমরা একেবারে ব্যাপারটার অস্বাভাবিকতায় চমকে গেলাম। আমি ব্যোমকেশের বাঁদিকে বসেছিলাম, একেবারে গিয়ে ওর উপরে চড়ে বসলাম। গাড়ির অমন বিস্ফোরক নরঞ্চরণে মাঠের মধ্যে গাড়িটা দাঁড় করালে ব্যোমকেশ বুঝলো ওর চশমার একটা প্রান্ত খসে গেছে। সৈকত নিজে বেশ ঘা খেয়েছে। সে তার ড্রাইভারের উপর চিৎকার করে বলল, কি হচ্ছে কি বলতো? এভাবে হঠাৎ করে গাড়ি কেউ ঘোরায়?
ব্যোমকেশবাবু, অজিতবাবু, আপনারা ঠিক আছেন তো? আমি হালকা গলায় বললাম, হ্যাঁ আছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এই একটু ব্যথা লেগেছে কাঁধের দিকে। এই রতন, তুমি এটা কিভাবে গাড়ি ঘোরালে? হ্যাঁ, বলো দেখি। আমরা দেখলাম রতন ঘাড় একেবারে নিচু করে বসে রয়েছে, তার মুখে একটা টু শব্দ নেই। তারপর ব্যোমকেশ জিজ্ঞেস করলো, কি হয়েছিল কি রতন? অমন জোরদার গাড়ি ঘোরানোর কোনো বিশেষ দরকার ছিল কি? সে বিড়বিড় করে বলল, আসলে সাহেব, বুঝতে পারিনি। একটা গাড়ি চলে এসেছিল সামনে, তাই ওটাকে কাটাতে গিয়ে আমাদের মরেও যেতে হতে পারত। এইভাবে কে কখনো গাড়ি ঘোরায়? আমরা মরেই যেতে পারতাম। সৈকত জোরদার একটি ধমক দিল ড্রাইভারকে। মাফ করবেন, আমি বুঝতে পারিনি। কি মাফ করবো তোমাকে, বলো? আমাদের সঙ্গে কিন্তু স্বয়ং ব্যোমকেশ বক্সী রয়েছেন এবং অজিতবাবু। এনারা আমাদের আত্মীয়। এনাদের যদি আজ কিছু হয়ে যেত, তাহলে তার দায়িত্ব কে নিত? ব্যোমকেশ তাকে থামিয়ে বলল, আহা, তুমি শান্ত হও সৈকত। এতটা বকবার কিছু হয়নি। আমার চশমাটা একটু ঘষে গেছে আর কি, এখন সেটা ঠিক করিয়ে নিলেই হবে। নাও রতন, নাও গাড়ি স্টার্ট দাও। রতন যন্ত্রের মতন ব্যোমকেশের আজ্ঞা পালন করল। গাড়িটা অমন জোরে ঘুরিয়ে নেওয়ার ফলে আমার হৃদয় কম্পন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল। সেটাকে প্রশমিত করে বললাম, বাবা ব্যোমকেশ, সৈকত ছেলেটির উঁচু গলায় কথা বলার স্বভাবও আছে দেখছি। ব্যোমকেশও আমার মতোই মৃদু স্বরে বলল, বড় লোকেদের জন্মগত এই স্বভাব থাকে অজিত। সেটা সুপ্ত অবস্থায় কেউ কেউ রাখে হয়তো, কিন্তু একবার চাকর শ্রেণীর লোকেরা পান থেকে চুন খসালেই তাদেরও সেই রূপের খলস খসে পড়ে যায়। আমি মৃদু হাসলাম। ব্যোমকেশ কথাখানা বলেছে একেবারে জম্পেশ। আমরা চৌধুরীদের বিশাল প্যালেসের সামনে যখন নামলাম, তখন বেলা হয়েছে বেশ। এই এত ঘন জঙ্গল এলাকার পরে এমন অত্যাশ্চর্য মহল দেখতে পাবো বলে কল্পনা করি। গাড়ি বারান্দায় গিয়ে থামলে আমরা সেখান থেকে নেমে বাড়ির সদর দরজার দিকে অগ্রসর হলাম। দেখলাম এই একটা ক্যাডিল্যাক বাদেও আরও দামি দামি গাড়ি রয়েছে এনাদের সংগ্রহে। ব্যোমকেশ আমায় বলল, অজিত, ড্রাইভার রতনের মুখের দিকে তাকাও একবার। ওর মুখ গলা একেবারে ঘেমে একাকার হয়ে আছে। আমি ব্যোমকেশের কথা মতন তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। হ্যাঁ, সত্যি তো, তাকে দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি জামা কাপড় সমেত ঘামের সরোবরে অবগাহন করে এসেছে সে। আমি একটু হেসে বললাম, সেই তো দেখছি। এমন মনোরম আবহাওয়ায় এমন অপার্থিব ঘাম ঘামতে কাউকে আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। দেখো, হয়তো কোনো অসুখ বিসুখ আছে। হতে পারে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল একেবারে। ঢুকতেই একটি বড় বসার ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম নানা দেশি বিদেশি আঁকা ফ্লাওয়ার ভাস ও সৌন্দর্য সৃষ্টিকারী জিনিস দিয়ে ঘর সাজানো রয়েছে। ডান দিকের দেওয়ালে একটি বড় পেইন্টিং রাখা আছে। সেখানে দেখতে পাচ্ছি একটি অল্প বয়সী নারী একজন প্রাপ্তবয়স্ক যুবকের গলা ধরে তার শিরোচ্ছেদ করছে এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন বৃদ্ধ মহিলা। তিনি হয়তো এই মেয়েটিকে সাহায্য করছেন এমন নরবলি দিতে। আমি ব্যোমকেশের উদ্দেশ্যে বললাম, কি নারকীয় দৃশ্য ব্যোমকেশ। ব্যোমকেশ সেদিকে একবার তাকালো। পেইন্টিংটার দিকে এগিয়ে যেতেই একজন আমাদের পথের সামনে এসে দাঁড়ালে। ছেলেটির বয়স সৈকতের থেকে একটু বেশি, কিন্তু এর চেহারা আর ব্যক্তিত্বে একটা গাম্ভীর্য আছে, সেটা যথেষ্ট বোঝা যাচ্ছে। আমাদের দিকে হালকা হেসে তিনি বললেন, এই অসামান্য পেইন্টিং কারভিঞ্চিওর আঁকা। ইতালির চিত্রবিদ ছিলেন তিনি। এখানে মাতার হিলোফানেস, যিনি ছিলেন একজন অ্যাসাইরিন জেনারেল।
ওই বিধবা হিব্রুর কাছে নিজের মুন্ডু দিয়ে আসেন। সে এক কাণ্ড বটে। আমি বললাম, বাপরে, এ তো বিভৎস এক কাণ্ড মশাই। মাতাল জেনারেলকে নিজের তাঁবুতে ঢুকে খুন করে এই বিধবা জুডিথ। এই চিত্রটি আমার খুব প্রিয়। নমস্কার, আমি গিরিশ চৌধুরী, সৈকতের দাদা। ব্যোমকেশ তার দিকে একবার চেয়ে একটা মৃদু হাসল, তারপর বলল, আপনি নিজে একজন শিল্পী, তাই না? দীর্ঘক্ষণ এক মনে আঁকছেন হয়তো। আপনার তুলি কান থেকে নামলেও কানের ওখানে এখনো রঙের দাগ লেগে আছে, ওটা মুছে নেবেন দয়া করে। গিরিশ তার কানে হাত দিয়ে একটি হলুদ রং আবিষ্কার করে মৃদু হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, ঠিকই বলেছে। কানে তুলি গুজে রেখেছিলাম বলেই অমনটা হয়েছে। আপনার সম্বন্ধে অজিতবাবুর বইতে পড়েছি, তাই আপনার সঙ্গে সাক্ষাৎ করার লোভটা সংবরণ করতে আর পারলাম না। বেশ বেশ বেশ। আপনি কি সারাক্ষণ শিল্প চর্চা নিয়েই থাকেন নাকি? আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু, সবাই যদি সম্পত্তি সংরক্ষণের ব্যতিব্যস্ত হয়ে পড়ে তাহলে মারপিট লেগে যাবে বই কি। ব্যোমকেশ মৃদু হাসল। তিনি আবার বললেন, আপনারা বসুন, আমি আমার আঁকা শেষ করে না হয় আপনাদের সঙ্গে যোগদান করব। সে চলে গেলে আমি ব্যোমকেশকে বললাম, ছেলেটি বেশ গম্ভীর প্রকৃতির বলে মনে হলো, কিন্তু ব্যক্তিত্ব আছে বটে। হ্যাঁ, ঠিকই বলেছ। শিল্পী মানুষদের এই ব্যক্তিত্ব থাকাটা বড্ড জরুরি। জহুরির ঘরে শিল্পীর অধিষ্ঠান, বেশ খাঁটি কম্বিনেশন। আমি আর ব্যোমকেশ আমাদের জন্য প্রদত্ত ঘরে প্রবেশ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এই এত বড় বাড়িতে এখনো অবধি কাউকে নজর পড়ল না আমার, গিরিশ আর সৈকতকে ছাড়া। আর যে চাকরটি আমাদের ব্যাগপত্র সব নামিয়ে দিয়ে গেল তাকে বাদে। সৈকত তার বাবার সঙ্গে দেখা করতে গেছে, হয়তো আমাদের আসবার সংবাদ দিতেই গেছে সে। আমি আর ব্যোমকেশ বসে রইলাম আমাদের ঘরে। জামা কাপড় পরিবর্তন করে বাড়ি থেকে আনা পাঞ্জাবিখানা চাপিয়ে নিলাম আমি। আগেই বুঝতে পেরেছিলাম যে এক বড় মহলে প্রবেশ করতে চলেছি, তাই নিজের সব চাইতে ভালো জামা কাপড়গুলো ব্যাগে করে গুছিয়ে এনেছি। ঘরে একটা সংবাদপত্র দেখতে পেয়ে মনটা বেশ ভালো লাগলো। ব্যোমকেশ সেটা নেওয়ার আগেই ছো মেরে সেটাকে বগল দাবা করে নিলাম। ব্যোমকেশ আমার দিকে তাকাতেই আমি বললাম, এই একদম না, আমি আগে পড়ে নিই। ব্যোমকেশ কিছু বলল না, কেবলমাত্র একটু ঠোঁট টিপে হাসল। পেপারে বেশিক্ষণ বুঁদ হয়ে বসে থাকা হলো না। একটি নিরুদ্দেশ সম্পর্কিত খবর পড়ে সেদিকেই মনটা বসে গেল। ব্যোমকেশকে এখন এটা দেখালেই সে আবার এক প্রস্থ ভাবনা চিন্তা শুরু করবে, তাই যদি নিজের চোখে পড়ে তাহলেই দেখবে মনে করে আর বিষয়টার উত্থাপন করলাম না। কিছুক্ষণ পেপার নিয়ে বসে থাকার পরেই দরজায় শুনতে পেলাম এক ভদ্র মহিলার কণ্ঠস্বর। আচ্ছা, আমি কি আপনাদের খাবার দাবার এখানেই দিয়ে যাব? ব্যোমকেশ মৃদু হেসে বলল, না, আপনাকে ব্যতিব্যস্ত হতে হবে না, সকলের সঙ্গেই না হয় বসে একসাথে খাবো। আসলে আমাদের এখানে সকালের খাওয়া হয়ে যায় আরও আগে। আমি বলে দিচ্ছি শ্রীধরকে, ওরা আপনাদের খাবার দিয়ে যাবে। আচ্ছা বেশ। বিকেলের দিকে বাবা আপনার সঙ্গে হয়তো কথাবার্তা বলবেন কিছু বিষয় নিয়ে, তার আগে আপনারা একটু বিশ্রাম নিয়ে নিন। আমি শ্রীধরকে খাবারের জন্য বলে দিচ্ছি। বলে ভদ্র মহিলা বেরিয়ে গেলেন। বেশ সুশ্রী গৌরবর্ণা এই মহিলাকে দেখে বেশ সম্ভ্রান্ত বলেই মনে হল। আমি ব্যোমকেশকে বললাম, আমাদের একলাই খেতে হবে ঘরে বসে? ভাবলাম সকলের সাথে বসে খাবো। আরে চিন্তা করো না হে বন্ধুবর, বিকেলবেলায় সম্ভবত সকলের সঙ্গেই সাক্ষাৎ হবে। এই যে ভদ্রমহিলা এলেন আমাদের খাবার সাধ্যে, ইনি খুব সম্ভবত গিরিশ চৌধুরীর স্ত্রী। আমি অবাক হয়ে বললাম, তুমি কি করে বুঝলে? আসলে ওনার শাড়ির ঝুলন্ত আঁচলে রঙের দাগ পেলাম। যাই হোক, এই সমস্ত জিনিস চোখে পড়ে যাচ্ছে ভেবে আমাকে খারাপ ভাবতে পারেন তোমার পাঠকেরা। একান্ত মাটিতে লুটিয়ে না পড়লে আমার সেটি নজরে আসতো না। আমি হেসে উঠলাম ব্যোমকেশের এই কথায়। আমাদের জন্য একেবারে এলাহি আয়োজন করা হয়েছে দেখে মনে মনে বেশ আমোদ অনুভব করলাম। শেষ পাতের মিষ্টি অবধি পুরোটা খেতে পারলেও পায়েসটা খেতে পারলাম না বলে মৃদু আফসোস রয়ে গেল।
সত্যি বলতে এত সুন্দর রান্না যে কোন রাঁধুনি রেঁধেছেন সেটি জানতে মন চাইছে বড্ড বেশি। ব্যোমকেশ তো আমার পাতে দই, পোনা, চিতল মাছের মুইঠা আর কয়েক পিস পাঁঠার মাংস পাচার করলো। আমি মোটামুটি সবটা খেয়ে দিয়ে একেবারে ঢোল হয়ে পড়লাম। না, এখন হাঁটাহাঁটির দরকার আছে বই কি, তাই ঘরের মধ্যেই হাঁটা চলা করতে লাগলাম। ব্যোমকেশ আমাকে ব্যাগ দিয়ে বলল, কি হে, দেখে তো মনে হচ্ছে ভীষণ ব্যারামে পড়েছ। এত খাওয়া হয় না বন্ধুবর। আমি দম ফেলতে ফেলতে বললাম, আরে শরীর তো মহাশয় ভায়া, যা সওয়াবে তাই সইবে। তবে আজকে এরকম বিদ্রোহ করছে কেন সেটাই বুঝতে পারছি না। এমন সময় আমাদের দরজার বাইরে সৈকত এসে দাঁড়ালো। ব্যোমকেশ বাবু, আমরা একটু আশেপাশে বাগানের দিকে বেরোবো। আপনাদের অসুবিধে না থাকলে আমাদের সঙ্গে আসতে পারেন। ব্যোমকেশ বলল, আরে না না, অসুবিধা নেই। এই অজিতের অবস্থা দেখো না, বাইরের হাওয়া না পেলে ওর শরীর আরো খারাপ হবে। চলো যাওয়া যাক। সৈকত ব্যতিব্যস্ত হয়ে পড়লো এই কথা শুনে। বলল, এই বাবা, ওনার কি শরীর ভীষণ খারাপ করেছে নাকি? আমি হেসে বললাম, আরে না না ভাই, সেরকম কিছু না, আসলে অনেকটা খাওয়া হয়ে গিয়েছে, সেই কারণেই। চলো চলো বাইরে একটু হাওয়া খেয়ে আসা যাক। আমরা দুজনে ওকে অনুসরণ করে বেরোলাম বাড়ির বাইরে। আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন আরেকজন। ইনি হলেন সৈকতের বাবা সুশীল চৌধুরী। ভদ্রলোকের বয়স মোটামুটি 60-এর কাছাকাছি। বিপত্নিক, গম্ভীর এবং স্বল্পভাষী এই ব্যক্তির চরিত্র আমার বেশ ভালো লাগলো। আমরা বেরোতেই ব্যোমকেশকে তিনি বললেন, নমস্কার ব্যোমকেশ বাবু, আপনি হয়তো আমার ছেলের কথা শুনেছেন। আমার মনে হয় আপনাকে ছাড়া এই হিরে উদ্ধার করা একেবারে অসম্ভব, তাই আপনার শরণাপন্ন হয়েছি আমি। ব্যোমকেশ বলল, এইভাবে বলবেন না। আপনার কোনো কাজে লাগতে পারলে নিজেকে লাভবান মনে করব। কিন্তু আপনি আপনার কোনো বন্ধুর মারফত আমার খবর পেয়েছেন, তাই তো? ঈশানচন্দ্র মজুমদারের থেকে। ওই বলেছিল আমাকে আপনার কথা। ব্যোমকেশ যেন এই কথা শুনে চমকে উঠল। তারপর বলল, উনি তো আমার বহরমপুরে আমার শিক্ষক ছিলেন। ভীষণ শ্রদ্ধেয় একজন মানুষ উনি। আচ্ছা, আমার কথা উনি আপনাকে বলেছেন? আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু, এছাড়াও খবরের কাগজে তো আপনার কথা অনেক পড়েছি। তোমাকে তুমি করেই সম্বোধন করছি, কিছু মনে করো না বাবা। ব্যোমকেশ হালকা হেসে বলল, আরে না না না, আপনি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, আমার শিক্ষকের বন্ধু আপনি। আচ্ছা, আমাকে এই হিরে চুরির ঘটনা সম্পূর্ণ আপনার দৃষ্টিভঙ্গিতে খুলে বলুন। সৈকতের মুখে আমি শুনেছি, কিন্তু আপনার থেকে জানলে খুবই ভালো হবে। ভদ্রলোক বললেন, আসলে এই ঘটনাটা এতটাই গোপনীয় যে তোমাকে বলেই আমি বলছি। এছাড়া বাইরের আর কেউই জানে না এই ব্যাপারে, বুঝলে। আমার বাড়িতে বর্তমানে সদস্যের সংখ্যা খুব একটা বেশি নয়। বড় ছেলে, গিরিশের স্ত্রী, আমার মা আর কয়েকজন চাকর বাকর ছাড়া বিশেষ কেউই থাকে না। আমার ছোট ছেলে ব্যবসায়িক দায়িত্ব কিছু কিছু করে কাঁধে তুলেই নিয়েছে আর কি বলা যায়। বড় ছেলে গিরিশ শিল্পী হবে এবং সে ঘোর নাস্তিক, তার এইসব ব্যাপারে খুব আগ্রহ একটা নেই। এমনকি নীলমাধবের মূর্তির দিকেও নয়। গিরিশের স্ত্রী আমার যথেষ্ট সেবা যত্ন করে, অত্যন্ত ভালো মেয়ে, বৃদ্ধ মা শয্যাশায়ী প্রায়। এদের নিয়েই আমার এই ছোট্ট সংসার। আমরা এই হলাম যাকে বলে পার্মানেন্ট মেম্বার। তাই সন্দেহ করার মতন আমার কাছে কেউই নয়। যেদিন চুরি হয় সেদিন সকালেই আমি হিরেখানা দেখেছিলাম যথাস্থানে। প্রত্যেক দিন সকালে আমি ওইটার দেখভাল করি আর কি। পরদিন একেবারে ভোরবেলা উঠে দেখি নীলমাধবের মাথায় নীলমণিটা নেই। এমন কড়া নজরদারিতে থাকে সেটা যে কারো পক্ষে টের পাওয়া কোনোভাবে সম্ভবপর নয়। এখন তুমি বলো, এর কোনো মীমাংসা কি করতে পারবে? আমি কেবলমাত্র চেষ্টা করতে পারি। অন্তত চোরকে ধরতে পারলেও একটা বড় লাভ হবে। আচ্ছা, আপনার পূর্বে নিশ্চয়ই আপনার বাবা এর দেখভাল করতেন, তারপর কি আপনি জেনেছেন এটার ব্যাপারে? আগে হ্যাঁ, সেরকম। আপনার বাবা তার আগে কাউকে জানাননি যে কোথায় আছে ওই নীলমণি? না ব্যোমকেশ, আমার বাবা আমার মাকে পর্যন্ত কখনো জানাননি। কেন জানাননি?
আসলে ব্যাপারটার গোপনীয়তা বজায় রাখার জন্য। আর মেয়েদের এই বিষয়ে তিনি জানানো পছন্দ করতেন। আমাদের বাড়িতে মেয়েদের গুরুত্ব পুজোর ঘর থেকে শুরু করে রান্নাঘর অবধি সীমিত থাকে। তবে এত বছর পুজো করেও মায়ের পক্ষে জানা সম্ভব হয়নি ওটা কোথায় ছিল। আচ্ছা, আপনার পিতার মৃত্যুর পর তিনি আপনার ওপর থেকে ব্যবসায়িক দায়িত্বভার লাঘব করে এই গুরু দায়িত্বখানা দিয়ে যান, আর তারপর থেকে আপনি সেটা পালন করে চলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছ ব্যোমকেশ। এই ব্যাপারটা আমাকে এতটা শোকাহত করেছে যে কিভাবে সেটা ভাষায় প্রকাশ করব তার ব্যাখ্যা আমার কাছে নেই। আমি শুধু এটাই জানি যে বা যারা এই আশ্চর্য হিরে চুরি করেছে তারা আমাদের ব্যবসায়িক ক্ষতি চায়। ব্যাস, আমি এতটাই তোমাকে বলতে পারি। এখন সবটাই তোমার হাতে, তুমি এর একটা ব্যবস্থা করো ব্যোমকেশ। কিন্তু যেই চুরি করুক সে তো আর বাইরের কেউ নয়, আর আপনার রক্ষীদের মধ্যে কেউ বাইরেও যায়নি এখনো। না না, কেউ যায়নি বাইরে, আর চাবিও আমার কাছে থাকে ব্যোমকেশ। তাহলে মনে করুন, সেদিন কি একবারের জন্যেও আপনার কাছ থেকে চাবি আলাদা হয়েছিল? একবার একটু ভেবে বলুন। না না, মনে পড়ছে না ব্যোমকেশ। মনে যদি থাকতো তবে ঠিক তোমায় জানাতাম, কিন্তু আমার মনে হয় না আমার থেকে চাবি নেওয়ার সাহস কেউ এই বাড়িতে করবে। আপনি কখন ঘুমান, আর সেই সময় কি আপনার চাবি কোমরেই গোজা থাকে? হ্যাঁ, গোজা থাকে, কিন্তু কিন্তু কি? কিন্তু সেই সময় যদি কেউ আমার বিভোর ঘুমের সময় চাবি সরিয়ে থাকে। আপনার চাকর বাকরের মধ্যে কারোর এই কাজ করার সম্ভাবনা আছে? আছে কি না বলতে পারবো না, কিন্তু যদি কেউ করে থাকে তাহলে আমি কি করি বলো তো? আপনার ঘরের সামনে কেউ পাহারা দেন না, তাই তো? না, সেরকমভাবে কেউ দেয় না, তবে বাইরের কারো পক্ষে নিশ্চয়ই এ বাড়িতে ঢুকে আমার ঘরের একেবারে অভ্যন্তরে প্রবেশ করা সম্ভব নয়। না না, আমি সেই রকম বলছি না। ধরুন আপনার রক্ষীরা জানেন যে অমুক ব্যক্তির আপনার ঘরের প্রবেশাধিকার আছে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সন্দেহ করবে নাকি? না, মোটেও না। আমার যতদূর মনে হয় এই কেসটা খুব একটা কঠিন হবে না আমার পক্ষে। তবে জানি না আপনার হিরে উদ্ধার করতে পারবো কিনা, কিন্তু আপনার চোরের সন্ধান হয়তো করে দিতে পারি। ভদ্রলোক যেন চমকে গেলেন। তিনি বললেন, তুমি এত সহজে কিভাবে বলে দিতে পারবে? আর আমার চোরের অস্তিত্বের চেয়েও জানা বেশি দরকার আমার হিরে কোথায় আছে। ওটা ওটা আমাদের অমূল্য রতন, আমাদের ব্যবসার ওটাই সবচেয়ে বড় মূলধন। বলে ভদ্রলোক কেমন যেন কাঁপতে লাগলেন। আমি বুঝলাম উনি ভীষণভাবে উত্তেজিত হয়ে গেছে। আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে যতদূর করা সম্ভব আমি করব। তারপর ফলাফল যা হবার তাই হবে। আচ্ছা, আমার একটা কথার জবাব দিন। আপনার ঘরে ওই যে বৃহদাকৃতি পেন্টিংটা রয়েছে, সেটা কি আপনি টাঙিয়েছেন? ভদ্রলোক সামান্য হেসে বললেন, না না না, ওটা আমার বাবার কীর্তি। উনি নিজেও একজন গুণী শিল্পী ছিলেন। আমার বড় ছেলে গিরিশ ওই ধাঁচ পেয়েছে। ব্যোমকেশ কিছুক্ষণ একটা কথা ভাবল, তারপর বলল, আপনার বাবাও শিল্পী ছিলেন? আচ্ছা, তবে ওই পেন্টিংয়ের কি কোনো গভীর অর্থ আছে? ভদ্রলোক মাথা নিচু করে গম্ভীর গলায় বললেন, আসলে সত্যি বলতে ওই পেন্টিংয়ের পিছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমার বাবা শ্রী সুরজিৎ চৌধুরী এতই শিল্প আর ব্যবসা পাগল ছিলেন যে কিছু বছরের মধ্যেই বাবার নানা রকমের মানসিক সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটা বড় রকমের সমস্যা ছিল বাবার ভুলে যাওয়ার সমস্যা। বাবা এতটাই ভুলে যেতেন সব কিছু যে বাবার পক্ষে ওই হিরে সংরক্ষণের ভার বড্ড কঠিন হয়ে পড়েছিল। আসলে বাবা নিজেই ওই মূর্তি গড়েছিলেন এবং তারপর তার মধ্যে ওই হিরে রাখার ব্যবস্থা করেন। বাবার আগে না এই ব্যবসা ছিল, না ছিল এই মূর্তি। তাই বাবা ঠিক করলেন এই ছবি বাবা টাঙিয়ে রাখবেন। যখনই তিনি ভুলে যাবেন যে হিরে কোথায় রেখেছেন, এই ছবি দেখলেই তার মনে পড়ে যাবে। এবং অদ্ভুত কথা যে আমরা ছোটবেলায় ব্যাপারটা না বুঝতে পারলেও দেখতাম বাবা যখনই ভুলে যেতেন মূর্তির কথাটা, তখনই বাবা একবার বসার ঘরের ওই ছবি দেখলে মুখে একটা চওড়া হাসি হাসতেন। আসলে ওর মাধ্যমে যে বাবার মনে পড়ে যেত হীরের অবস্থানের কথা, সেটা আমরা বুঝতে পারিনি। পরে যখন বাবা নিজে আমায় জানিয়েছিলেন তখন আমি বুঝেছিলাম ওই ছবির গুরুত্বটা কি। ব্যাস, এটাই হলো ওই পেন্টিংয়ের পিছনে থাকা একটা বড় কারণ। ব্যোমকেশ অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ ওনার দিকে, তারপর বিস্ময় মাখা গলায় বলল,
হিরে এততে নীলমাধবের কোথায় রাখা ছিল? ভদ্রলোক হেসে বললে, নীলমাধবের মাথার একটা অংশ বিভক্ত করে তার মধ্যে রাখা ছিল হিরে। আসলে ওই ছবিতে যেহেতু মাথা বিভক্ত করে দেওয়ার একটা দৃশ্য আছে, তাই আর কি। বুঝেছি, এবার বুঝেছি। আমাকে একবার দেখাতে পারবেন মূর্তিখানা? আমার দেখার বড্ড ইচ্ছে করছে কিভাবে সবটা রাখা হতো। হ্যাঁ, নিশ্চয়ই। বলে উনি রওনা দিলেন বাড়ির অভিমুখে। আমরা দুজনে উনার পিছন পিছন গিয়ে পৌঁছালাম সেই দিকে। বাড়ির ভিতর নিচের তলায় ডান দিকের একটি মস্ত বড় গলির মধ্য দিয়ে প্রবেশ করে যেতে হয় সেই ঠাকুর ঘরের দিকে। দেখলাম সেই ঠাকুর ঘরের বাইরে বসে রয়েছে অসংখ্য রক্ষী, যারা রক্ষা করে চলছিল এই মহামূল্যবান রত্নকে। ব্যোমকেশ সেখানে যেতে যেতে বলল, সুশীলবাবু, আপনি যে প্রত্যেক দিন নীলমাধবের মূর্তির মধ্যে হিরে রক্ষণাবেক্ষণ করতেন, অর্থাৎ আমি বলতে চাইছি যে হিরে যে ওখানে লুকিয়ে রাখা আছে, সেটা কি বাড়ির সকলে আগে থেকেই জানতো? ভদ্রলোক হাঁটতে হাঁটতে বললেন, জানতো বলতে এক্স্যাক্টলি কোথায় আছে সেটা জানতো না। একদিন ওই মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল কথাটা। তারপর থেকে সেই কারণে আমি নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিলাম ঠাকুর ঘরের। এই যে এত নিরাপত্তা, সেটা আগে মৃদু ছিল বটে, তবে তার ঘনঘটা এতটা ছিল না। আমি নিজে দায়িত্ব নিয়ে যখন ফাঁস করে দিয়েছি সবটা, তাহলে সেটা রক্ষার ভার তো আমারই নাকি? তবুও বড় ব্যোমকেশ, সেটা আমি সামনে রাখতে পারলাম কি? ভদ্রলোকের কথায় দুঃখের আভাস স্পষ্ট। অমন মহামূল্যবান রত্ন হারিয়ে কার মনই বা খুব একটা ভালো থাকে বলুন? একটি বিরাট আকারের দরজার সম্মুখে গিয়ে আমরা উপস্থিত হলাম। ভদ্রলোক তার চাবির গোছা থেকে একটি চাবি বের করে ঢুকিয়ে দিলেন একটি প্রকাণ্ড তালার। দরজাটা খুললে আমরা দেখতে পেলাম একটি প্রকাণ্ড নীল বর্ণের কৃষ্ণ মূর্তি। কিন্তু এখানে কৃষ্ণ একাই, রাধা নেই। বুঝলাম এই নীল বর্ণের কৃষ্ণ মূর্তিকেই এরা নীলমাধব বলে ডাকে। ব্যোমকেশ বলল, এই নীলমাধবের মূর্তিটি একটু পর্যবেক্ষণ করতে পারলে সুবিধা হতো। হ্যাঁ, নিশ্চয়ই। ব্যোমকেশ এগিয়ে গিয়ে পরীক্ষা করতে লাগলো সেই মূর্তিটি। একটা ছোট টর্চ ছিল তার পকেটে, সেটি দিয়েই দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে একটা মৃদু হাসি হাসল সে। তারপর বলল, এই মূর্তির ঠিক কোথায় ছিল সেই নীলমণি? ভদ্রলোক এগিয়ে গিয়ে নীলমাধবের মাথার উপরের একটি অংশে একটু চাপ দিলেন, আর তার ফলে নীলমাধবের মাথা বিভক্ত হয়ে গেল একটি অংশ থেকে। না, ঠিক গলা থেকে নয়, তবে তার মাথা আর ঘাড়ের সংযোগস্থলে একটি গভীর ফাঁক সৃষ্টি হলো। ভদ্রলোক বললেন, এই স্থানেই ছিল আমার প্রাণাধিক প্রিয় নীলমণিটা। ভদ্রলোকের গলায় কেমন যেন ভেজা ভেজা কান্না চাপার ভাব। ব্যোমকেশ বলল, আপনার মা যখন শেষবার পুজো দিতে এসেছিলেন, তারপর আপনি একবার নীলমণির দিকে নজর দিয়েছিলেন? সেটা আদেও সঠিক জায়গায় আছে কিনা সেটা দেখেছিলেন? ভদ্রলোক একটু কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আগে না, সেই নজর আমার দেওয়া হয়নি। কেন বলো তো? তার মানে সেই সময় আপনি শুধুমাত্র বাইরে থেকে দরজা খুলে আপনার মায়ের জন্য অপেক্ষা করছিলেন, এবং তারপর মা চলে গেলে দরজা বন্ধ করে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, ঠিক। বুঝলাম। আচ্ছা, আপনারা মহিলাদের সংসারে বড্ড অপ্রয়োজনীয় বলে মনে করেন, তাই না? আজ দেখুন, একজন মহিলা যিনি আপনার মা, তিনি আপনাকে টেক্কা দিয়ে চলে গেলেন। ভদ্রলোক অবাক হয়ে রইলেন কিছুক্ষণ ধরে, তারপর বললেন, আমার মা? এটা তুমি কি বলছো ব্যোমকেশ? আগে হ্যাঁ, ঠিকই বলছি। আমি প্রথমে ভুল ভেবেছিলাম বোধহয় কেউ আপনার ঘুমের সুযোগ নিয়ে আপনার ঘরে প্রবেশ করে এই কাণ্ডটি ঘটিয়েছে, কিন্তু এখন টের পাচ্ছি এটা আপনার ঘরে আপনার ঘুমের সুযোগ নিয়ে কেউ ঘটায়নি। কিন্তু ব্যোমকেশ, মা চুরি কেনই বা করতে যাবে, যখন তিনি জানেন এর উপরে জড়িয়ে আছে আমাদের পরিবারের সবকিছু? আর তিনি বৃদ্ধা মানুষ, এখন শয্যাশায়ী অবস্থায় পড়ে আছেন। তিনি হঠাৎ
সেই কারণ অনুসন্ধান করা আমার দায়িত্ব নয়। আমি চুরি কে করেছেন সেইটুকু বলতে পারি। চুরির দ্রব্য যতদূর সম্ভব আপনার বাড়িতেও নেই, কারণ বয়স্ক মহিলা যখন চুরি করেছেন তিনি নিজের জন্য চুরি করেননি, কারোর কথায় বা প্ররোচনায় এটি করা হয়েছে। এবং তিনি সংসারী মহিলা, তাই নিজের সংসারের ক্ষতি তিনি কখনোই চাইবেন না। সুশীলবাবু চিন্তিত হয়ে বললেন, ব্যোমকেশ, তুমি কিভাবে বুঝলে এখান থেকে মা চুরি করেছেন? ব্যোমকেশ মৃদু হাসল, তারপর বলল, আপনার মা একা নন, এর পেছনে আরেকজন আছেন, সেটার আমি স্পষ্ট প্রমাণ পাচ্ছি। মূর্তির একেবারে নিচের দিকে একটি রঙের ছাপ রয়েছে, স্পষ্ট নয় কিন্তু রয়েছে। সেটি হয়তো আপনাদের চোখে পড়েনি। ওটা আমারও চোখে পড়তো না যদি না এই টর্চ দিয়ে গভীরভাবে দেখতাম। আমি উত্তেজিত হয়ে বললাম, গিরিশবাবু? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ অজিত, তবে গিরিশবাবু এখানে স্বয়ং আসেননি। সম্ভবত আমাকে বিপথে চালনা করার জন্যই এটা করা হয়েছে। রঙের ছাপ যদি অনিচ্ছাকৃত লাগতো তাহলে সেটা দেখে স্পষ্ট বোঝা যেত, কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ এটা ইচ্ছে করে হালকা ছাপ লাগিয়ে রেখেছে। গিরিশ চৌধুরী ভালোভাবেই জানতেন যে আমাকে এখানে ডাকা হবে, এবং সেই আন্দাজ করেই তিনি এইটা করে রেখেছেন আমাকে ভুল পথে চালনা করার জন্য। উনি কখনোই মন্দিরে প্রবেশ করেন না, একজন নাস্তিক ব্যক্তি উনি। একজন শিল্পী যার সম্পত্তির ওপর কোনরূপ আশা আকাঙ্ক্ষা নেই, তার পক্ষে চুরি করারও কোনো কারণ নেই। আসলে তিনি আপনার মায়ের মাধ্যমে চুরি করিয়েছেন সুশীলবাবু। ওই পেন্টিং দেখেই হয়তো তিনি বুঝতে পেরেছিলেন কিভাবে কোথায় লুকিয়ে রাখা আছে এই নীলমণি। সেইভাবে আন্দাজ করেই তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন। হয়তো আপনার মা এখানে আসার আগে গিরিশবাবুর ঘর থেকে ভালোভাবে বুঝে আসেন কিভাবে বের করতে হবে এই হিরে। যদি গিরিশ নিজে এসে হিরে চুরি করে তাহলে সন্দেহের অবকাশ থাকবে না, আর সেটা করার কোনো সুযোগও তার কাছে ছিল না। তাই নিজের ঠাকুমার মাধ্যমে তিনি এই হিরে উদ্ধার করেছেন। আসার আগে আঙুলে আকাশে রং মাখিয়ে দিয়েছিলেন যাতে তদন্ত করতে আমার অসুবিধে হয়। দেখুন, এই সবকটাই আমার অনুমানজনিত তথ্য। এগুলোর কিছু হয়তো ভুলও হতে পারে, তবে আমি নিশ্চিত গিরিশ আর আপনার মা মিলে সবটা করেছেন। কিন্তু কেন করেছেন সে সম্পর্কে আমি অবহিত নই। এমন সময় শুনতে পেলাম বাইরে কারো আগমন হওয়ার শব্দ। বাইরে চেয়ে দেখলাম গিরিশ চৌধুরী এসে দাঁড়িয়েছেন। তিনি হালকা হেসে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আপনি জানেন কি, ওই হিরে আসলে আমাদের বাড়ির কোনো সম্পত্তি নয়। ওটা আবার ঠাকুরদা চুরি করেছিলেন তার বন্ধু অমূল সেনের থেকে। তাই আমি সে ভুলের প্রায়শ্চিত্ত করার জন্যই এই কাজটা করেছি। বাটপাড়িকে হয়তো চুরি বলে না, তাই না ব্যোমকেশ বাবু? দেখলাম সুশীল চৌধুরী হাঁ করে তাকিয়ে রয়েছেন গিরিশের দিকে। তিনি বললেন, তুই কেন কেন এরকমটা করলি? ওই হিরেটা এখন কোথায়? সেটা এখন কলকাতা শহরে অমূল সেনের নাতি আমার বন্ধু অশোকের হাতে পৌঁছে গেছে। এই যে সৈকত, তো ড্রাইভার ছেলেটা একটা ভালো বিশ্বাসযোগ্য ছেলে বটে। ঠিক কায়দা করে ঠিক জায়গায় জিনিসটা পাঠিয়ে দিয়েছে। সৈকতের মুখের দিকে চেয়ে দেখলাম তার মুখের বর্ণ লাল হয়ে গেছে, এবং একই সঙ্গে বিস্ময়ের তীব্র আবির্ভাবে মুখে এক যৌগিক অভিব্যক্তি ধরা পড়েছে। সৈকত বলল, আমার ড্রাইভার রতন? আগে হ্যাঁ, রতন। আমি ঠাকুমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে চুরি করতে হবে নীলমণি। সেটা ঠাকুমা চুরি করে আনাতে দিলে আমি ওটা তো ড্রাইভার রতনের হাত দিয়ে কয়েকটা মোহর দিয়ে দিই ওকে, এবং অশোকের ঠিকানাটাও লিখে দিই সেই সঙ্গে। ছেলেটা ভীষণ নার্ভাস ছিল বটে, তবে আজ সকালেই অশোকের চিঠি পেয়ে আমি ভীষণ খুশি। শেষমেশ যার ক্ষতি হয়েছিল সে না পেলেও তার বংশধর তো পাবেই ক্ষতিপূরণ, তাই না বাবা? সুশীলবাবু মাথা নিচু করে রয়েছেন। গিরিশ আবার বলা শুরু করলো, ব্যোমকেশবাবু, আমি ভেবেছিলাম আপনি আমার বিছানো জালে জড়িয়ে পড়বেন। আজ আপনার সামনে ইচ্ছে করেই কানের উপর হলুদ রং লাগিয়ে ধরা দিয়েছিলাম যাতে আপনার সমস্ত সন্দেহ আমার উপরে যায়।
কিন্তু আমি কিভাবে এই চুরি করেছি সেটা ভাবতে আপনার হয়তো কালঘাম ছুটে যাবে। আপনি নেহাতি একজন বিচক্ষণ ব্যক্তি, তাই আপনি নিজেই বিচার করুন। যে জিনিস অন্যের থেকে চুরি করা, সেই জিনিসের বড়াই করেই এত বছর চলেছে আমার এই পরিবার। আমার তাই কর্তব্য এই অপরাধে শেষ করা। অশোক আমার বন্ধু, তার থেকে সবটা জানতে পেরিয়ে আমি সিদ্ধান্ত নিই একদিন না একদিন আমি ওকে তোর প্রাপ্য জিনিস ফিরিয়ে দেব। যাই হোক, আশা করি আপনি সবটা বুঝতে পেরেছেন। গিরিশ চৌধুরী থামল। ব্যোমকেশ মৃদু একটা হাসি হেসে বলল, এখন বুঝেছি রতন ছেলেটি এতটা ঘেমে ছিল কেন। এখন নিশ্চয়ই তাকে আর পাওয়া যাবে না আশেপাশে। সে নিশ্চয়ই এখন গা ঢাকা দিয়েছে। হ্যাঁ, সেরমই ব্যবস্থা হয়েছে। কিষানগঞ্জে ওর এক আত্মীয় আছে, তার কাছেই চলে যাবে ছেলেটা। বেশ বেশ বেশ। তবে সুশীলবাবু, আমার মনে হয় আপনি ওই হীরের শোক ভুলে আবার কাজে মন দিন। ওই নীলমণি কেবলই একটা প্রতীক মাত্র। আসলে ওর পেছনে লুকিয়ে ছিল একটা অদৃশ্য শক্তি, যা আপনাকে অফুরন্ত কাজ করবার শক্তির যোগান দিত। যাই হোক, আমার কাজ এখানেই শেষ। আমি আর অজিত তাহলে আগামীকাল বিদায় নেব। আচ্ছা, একবার আপনার বর্তমানের সেই শেষ না করা আঁকাটা দেখতে চাই গিরিশবাবু। কাজ এখনো চলছে নাকি? গিরিশ হেসে বললেন, আগে হ্যাঁ, তবে আপনি দেখতেই পারেন। নীল মাধবের মূর্তির ছবি তৈরি করেছি, আশা করি আপনার ভালো লাগবে। আমরা এগিয়ে গেলাম গিরিশবাবুর পিছন পিছন।